জি 24 ঘন্টায় জ্যাকল ওয়ার্ল্ড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টা পাঁচে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে সৌমিক রাহা, আমাদের সঙ্গে তৃণমূলের বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আর কি 5টার পাঁচে যে বিষয় নিয়ে আলোচনা করব, গোষ্ঠী কোন্দল। যতদিন যাচ্ছে এই কাঁটা যেন গেঁথে যাচ্ছে কেষ্ট কাজলের জেলায়, কোনো ওষুধ কাজ করছে না। সিউড়িতে খোদ সাংসদের গাড়ির সামনে তৃণমূলের দুই গোষ্ঠীর একেবারে ধুমধুমার। বিজেপি সিপিএম এর ঘাড়ে দোষ চাপাতে গিয়েও শেষ পর্যন্ত সাংসদকে কিন্তু ঢোক গিলতে হলো। তুমুল হাতাহাতি, একের পর এক ধেয়ে আসছে কিল, চর, ঘুষি। সাংসদের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। সাংসদের গাড়িতে পড়ল জুতোর বাড়িও। বৃহস্পতিবারের বারবেলায় লাল মাটিতে ফিরে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের চেনা ছবি। সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে এসআইআর নিয়ে সভায় যোগ দিতে গিয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সভা চলাকালীন প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীরা। অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে লক্ষ্য করে গ্রামবাসীদের একটি অংশের অভিযোগ ও ক্ষোভ চরমে ওঠে। বলরাম বাগদিকে শতাব্দী রায় নিজের গাড়িতে তুলে নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শতাব্দী রায়ের গাড়িতেও পড়ে জুতোর আঘাত। এক মহিলাকে গাড়ির সামনে ও জানালায় জুতোর বাড়ি মারতে দেখা যায়। সাংসদের অবশ্য দাবি এই কাণ্ড ঘটিয়েছে সিপিএম বিজেপির লোকজনই। যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিং এ ধুবুর শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে, তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড আর একজন ছিল, সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই। তাহলে কি দাঁড়ালো? তৃণমূলের শিবিরে এসে হুজ্জুতি করে গেল বিরোধীরা? না, জি 24 ঘন্টায় সাংসদ স্বীকার করেছেন গন্ডগোলের মূলে আছেন দলেরই একাংশ। এদেরকে উত্তেজিত কেউ করছে, তারা আমাদের দলের লোকগুলোকে মার খাওয়াচ্ছে। এটা তো খুব দুঃখজনক। তাই দলের খুব ভালো করে বোঝা উচিত, দেখা উচিত। অর্থাৎ আপনার অভিযোগের তীর বিজেপির দিকে? বিজেপি এবং দলের দিকেও আছে, গোষ্ঠীদ্বন্দ্বে মদত করে তাদের দিকেও আছে, শুধু বিজেপির দিকে কেন? সিউড়ি 2 নম্বর ব্লক দীর্ঘদিন ধরেই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বে অগ্নিগর্ভ। ব্লক সভাপতি নুরুল ইসলাম জেলা সভাধিপতি কাজল শেখ গোষ্ঠীর লোক, অন্যদিকে বলরাম বাগদি অনুব্রত মণ্ডল শিবিরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে নুরুল ইসলাম গোষ্ঠীর লোকজনই বলরাম বাগদির ওপর হামলা চালায়। যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন, তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করবো। একদিন তো মান্যতা দিচ্ছিলেন না। একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে। তো সেই জায়গা থেকে সেটা মিটে গেছে, উনি আর কিছু বলতে চান। সত্যিই কি মিটেছে, নাকি এটা ক্যামেরার সামনে বলার জন্য? শাসক দলের নেতৃত্বরা কেনই বা বারবার এরকম গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আসার পরে চুপ রয়েছেন? এই প্রশ্নটাই এখন সব থেকে বেশি আনছেন নিচু তলার তৃণমূল কর্মীরা। আর সেদিকে তাকিয়ে আগামীতে কোন পথে তৃণমূল যায় এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে রাজ্য নেতৃত্ব কি ভূমিকা পালন করে, সেটাই সব থেকে বড় দেখার বিষয়। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বৈশ্বনাথদার কাছে যাই শুরুতে। বৈশ্বনাথদা, এতদিন পরেও যখন এই ছবি ধরা পড়ছে, তো আজকের নয়, তাহলে কি ধরে নেওয়াই হবে যে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বটাই নিয়মে দাঁড়িয়ে গিয়েছে এবং সাংসদ যতই বলুন না কেন দলের ব্যবস্থা নেওয়া উচিত, দল কোনো ব্যবস্থা নিয়েও কিছুই করতে পারছে না? প্রথমত আমি যদি কিছু বুঝে থাকি তাতে দেখলাম স্পষ্টভাবে শতাব্দী রায় বলেছেন যে সিপিএম আর বিজেপির কিছু লোক এই এসআইআর ক্যাম্পে ঢুকে গিয়ে
অশান্তি পাকিয়েছে, গন্ডগোল পাকিয়েছে এবং এখানে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে। তাদেরকে পেছন থেকে কেউ মদত দিয়েছে, এটাও তিনি অভিযোগে বলেছেন। আমি এটা বলবো যে এত বড় দল, এতগুলো ব্লক, এতগুলো জেলা, এতগুলো বিধানসভা, প্রতিটা বুথ, তৃণমূল কংগ্রেসের এত লক্ষ লক্ষ কর্মী, তার মধ্যে যদি একজন দুজনের সাথে অন্য জায়গায় কোনো মতভেদ থাকে তাহলে সেটাকে খুব বড় করে দেখার যারা চেষ্টা করছেন তাদের তো লাভ হবে না। একটু আগে একজন বলছিলেন আগামীতে কি হবে, আগামীতে তৃণমূলই জিতবে, তৃণমূলই সরকার গড়বে, তৃণমূলই চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা আপনারা জেনে রাখুন, এই যে বুথ হচ্ছে, হেল্প ডেস্ক হচ্ছে, এসআইআরকে সাহায্য সাধারণ মানুষের জন্য যদি কেউ গিয়ে এসে থাকে, আপনি আপনার ক্যামেরা নিয়ে সারা বাংলায় ঘুরুন, পাহাড় থেকে সাগর, দেখবেন তৃণমূলের লোকেরাই বসে আছে, তৃণমূলের লোকেরাই সাহায্য করছে। 365 দিন তৃণমূলের লোককেই পাওয়া যায়। যেরকম যে কোনো মানুষ অসুস্থ হলে হাসপাতালে তৃণমূল লোকেরা নিয়ে যায়, রক্তের কার্ড দরকার হলে তৃণমূল লোকেরা নিয়ে যায়, কোনো সে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, সরকারি প্রকল্পে যাতে মানুষ পায় সেটা তৃণমূলের কর্মীরা সাহায্য করার চেষ্টা করেন। এখানেও এসআইআরকে কেন্দ্র করে আজকে তারা পাশে থাকার চেষ্টা করছে। এই রাজ্যে 28 জন মানুষ মারা গেছে, নিশ্চিতভাবে বলবেন, কারণ 28 জন মানুষ মারা গেছে। আপনি বলুন না, এত আতঙ্ক তৈরি করেছে যে আত্মহত্যা। কালকেও একজন, আপনি দেখেছেন আজকে খবরের কাগজে প্রথম পাতায় খবর আছে যে এই একজন বিএলও কর্মী তিনি আত্মহত্যা করেছেন এই কাজের চাপে। তাহলে এখানে বিজেপি পার্টি তার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দিয়ে তারা যে কাজটা করতে গিয়ে এত বড় বিপদ ডেকে আনছেন, 28 জন মানুষের যাদের জন্য মৃত্যু হলো, তারা সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূলের ক্যাম্পে কোথাও একটা ঝগড়া হয়েছে, সিপিএম আর বিজেপি লোক ঢুকিয়ে দিয়েছে, সেটাকে বড় করে দেখানোর চেষ্টা করছে। সাংসদ যে বললেন যে দলেরও বিষয়টা দেখা উচিত, দলেরও একাংশ গোষ্ঠীদ্বন্দ্ব তখন বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে না, পেটা করেছিল। দেখুন, আমি তো বঙ্গ বিজেপির সভাপতি ছিল যখন সুকান্ত মজুমদার, তখন তার ছবির ওপরে জুতো পেটা করছে মুরলীধর সেনের, সে ছবি আমি সংবাদ মাধ্যমে দেখেছি। তথাগত রায় বলেছে কামিনী কাঞ্চনের কাছে দলটা বিক্রি হয়ে গেছে কৈলাস বিজয়বর্গী থেকে। আজও দিল্লি থেকে ওরা মুখ পেতে দাঁড়িয়ে থাকে, মুখাপেক্ষী হয়ে দিল্লি থেকে কোন নেতা এসে তবে বিজেপির বিরোধ মেটাবে। দিলীপ ঘোষের বিরুদ্ধে শুভেন্দু বলেন, শুভেন্দুর বিরুদ্ধে দিলীপ ঘোষ বলেন, সুকান্তর বিরুদ্ধে কখনো শুভেন্দু বলেন, শুভেন্দু কখনো সুকান্তের। ওদের একটা সার্কাস পার্টি, ওদের লোক নেই, ঢাল নেই, তরোয়াল নেই, সবাই নিধিরাম সর্দার, একজন লোক এক একটা দল। সুতরাং ওদের সাথে আমাদের তুলনা করলে হবে? বাংলায় 82,000 বুথে আমাদেরই সংগঠন আছে, ওদের কিছু নেই। আচ্ছা সৌমিক, এই যে বৈশ্বনাথদা যতই বলুন না কেন, বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব কার কার মধ্যে এটা বৈশ্বনাথদাও জানে, সবাই জানে, এটা ওপেন সিক্রেট, এই নিয়ে বলার কিছু নেই। দুজনের বিরুদ্ধে মন্তব্য করছেন, পাল্টা বক্তব্য সামনে আসছে, এটা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব এটা যে আছে, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। কিন্তু এটা যে বছর পর থাকা সত্ত্বেও বীরভূমে তোমরা যে কিছু করতে পারছো না, যেখানে একটা ফুটি ফাটা জায়গায় পদ্মফুল ফোটানোর সুযোগ বারবার হাতছাড়া হচ্ছে, এটা কেন বলে মনে হয়? না, বীরভূমে আমরা তাহলে এটা কি ধরে নেবো যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার পরেও দলের সংগঠনের শক্তি এতটাই যে বিজেপি সেই সংগঠনের শক্তিশালী জায়গাটা যেতেই পারছে না? না, শুধু বীরভূম বলে নয়, গোটা বাংলায় ভারতীয় জনতা পার্টি গ্রাফটা উঠছে। এই মুহূর্তেও আমাদের 2,28,00,000 ভোট গত বিধানসভা নির্বাচনে আছে। গত বিধানসভা নির্বাচনে 3টে বিধায়ক থেকে 77 জন বিধায়ক, আর এইবারে আমরা সরকার গঠনের মতন জায়গায় পৌঁছচ্ছি। কিন্তু এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্ব শব্দটার জায়গায় আমার মনে হয় অর্থদ্বন্দ্ব বলাটা আর একটু বেশি ভালো লাগবে। তার কারণ এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণ, মুখ্য কারণ পেছনে রয়েছে ব্যাকগ্রাউন্ডে অর্থ। তৃণমূলের সংগঠন বলে কিছুই নেই, এই কারণে বিগত বিধানসভায় নেই বলেই যার প্রমাণটা দিচ্ছি। তার কারণ এই বিধানসভায়, বিগত বিধানসভা যেটা চলছে, এই বিধানসভাটাতে তো সংগঠনের ওপর ভিত্তি করে তৃণমূল লড়েনি। 500 কোটি টাকা খরচা করে প্রশান্ত কিশোরকে নিয়ে এসে তাদের একটা সার্ভে টিম, একটা পুরো একটা কমার্শিয়াল টিম গঠন করে, এবং যার ফলে কি হয়েছে, কমার্শিয়াল টিম কি আছে তোমরাও করো না, কমার্শিয়াল টিম 500, আমরা কোনো 500 কোটি টাকা খরচা করে কাউকে, আমরা আসলে টিম নির্ভর নয়।
পিকেকে নিয়ে যে কথাটা তৃণমূলের মধ্যে উঠেছে, টোটাল টিকিট বন্টন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যে সব কিছু তৃণমূলের আজকে তৃণমূলের নেতাদের গায়ে আজকে ঘামের গন্ধ পাওয়া যায় না, পারফিউমের গন্ধ পাওয়া যায়। তৃণমূল আজকে সাধারণ মানুষের থেকে দূরে সরে গেছে, খেটে খাওয়া মানুষের থেকে দূরে সরে গেছে। আর বৈশ্বনাথদা বলছিল যে কোনো কাজে শুধুমাত্র তৃণমূলকে পাওয়া যায়। আমি বলছি আপনাদের কাজটা কি? আপনাদের কাজ তো লাঙল চাষ করা নয়। সরকারে এসছেন, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, এগুলো সব আপনারা সামলাবেন। এই জন্যই মানুষ আপনাদের গতবার তো এনেছে, তাই সেটাকে এত বাহবা করে বলার কিছু হয়নি যে সব তৃণমূলকে পেতে হবে, না হলে মানুষ কান ধরে সে কাজটা করাবে। আগামী দিনে আপনারা করবেন না, বাড়িতে বসে থাকবেন। আর যখন আমরা সরকারে থাকবো আমরা করব। আপনারা দায়িত্ব পালন করছেন, বাহবা নেবার কোনো কারণ নেই। আর এই টোটাল বিষয়টাতে আমি বলছি এর ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে একটা মোটা টাকার অঙ্ক। বীরভূম একটা বালি খাদানের জায়গা, ওখান থেকে বালি খাদানের আজকে যেভাবে তোলা উঠছে এবং এটার পেছনে কিন্তু রাজ্য সরকারের মাস্টার মাইন্ড রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সব জানে এবং একাধিক আপনি শুনেছেন কেউ কারোর ক্ষমতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ধমকানো চমকানোর। আর একটা নেতা বলুন তো যার মমতা ব্যানার্জির ক্যাবিনেট মন্ত্রী যারা আছে, মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলতে পেরেছিল? কিন্তু অনুব্রত মণ্ডল বলতে পেরেছিল। পুলিশকে বলছে যে এই সময়ের মধ্যে কাজ করতে হবে, না হলে থানায় বোম মেরে উড়িয়ে দেব। কার ঘাড়ে কতা মাথা? মমতা ব্যানার্জির পুলিশকে বোম মেরে উড়িয়ে দেবে? কেষ্ট ব্যানার্জির ছিল, মানে অনুব্রত মণ্ডলের ছিল। সুতরাং এর থেকেই বোঝা যায় যে অনুব্রত মণ্ডলের দলে কোন জায়গায় তার ভর কেন্দ্র। এর পেছনে কি আছে? টাকায় যে 500 কোটি টাকা কোন নেতা কোথায় যাবে, কোনো দলের সাথে মানে মানুষের সাথে তো এদের যোগাযোগ ছিল না। তাই জন্য বিভিন্ন জায়গায় গোষ্ঠী কোন্দলের কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে যিনি কলকাতার মেয়র, দিদির খুব প্রিয় লোক, তাকেও আমরা দেখেছিলাম ঢিল ছুঁড়তে। এবং তৃণমূলে মনে করিয়ে দিই আপনাদের, তৃণমূলের ফাউন্ডার মেম্বার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গভীর তার প্রতি শ্রদ্ধা ছিল অজিত পাজা একসময় রাগ করে বলেছিলেন, আমি তৃণমূলের বাগানের বুড়ো মালি, কিন্তু আজকে আমার কথা কেউ শোনে না। এই তো তৃণমূলের অবস্থা। মুকুল রায় যিনি কিনা তৃণমূলের ফাউন্ডার মেম্বার, তাকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছে এই মমতা ব্যানার্জি। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের কোনো নীতি নেই, আদর্শ নেই। সরকারে কোনো নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য উনি কাজ করছেন না। উনাদের কাজ শুধু টাকা লোটা, সরকার থেকে সরকার আমাদের রাজ্যটাকে একদম শেষ করে দেওয়া, টাকা লুটে এরপরে কোন দিন দেখবো বিদেশে পালিয়ে গেছে। আচ্ছা শুনি বৈশ্বনাথদা। আসলে এতগুলো কথা বললো, কথাগুলো কোথায় গিয়ে দাঁড়ালো যে সংগঠন নাকি তৃণমূলের নেই। তাহলে সংগঠন নেই, তৃণমূল 22 থেকে 29 হয়ে গেল। লোকসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করলেন প্রধানমন্ত্রী, আর এর আগেও বিধানসভা নির্বাচনে ডেলি প্যাসেঞ্জারি করেছেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন অমিত শাহ, বিরাট চাণক্য। কত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে এখানে বসিয়ে রেখেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীদের বসিয়ে রেখেছিলেন। তার ফলে কি হলো? গতবারে আপ কি বার 200 কি পার স্লোগান অমিত শাহের বাংলার মানুষ ঝিলকা উসপারে করে দিয়েছিল। কি শোচনীয়ভাবে গত বিধানসভা নির্বাচন, এবারে লোকসভা নির্বাচন 2024 একদম টাটকা। সন্দেশখালি নিয়ে কত বাজার গরম করলেন। সেখানকার রেখা বৈদ্য প্রার্থী, তার সঙ্গে রেখা পাত্রর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে, সেটা আবার টেলিভিশনে দেখানো হলো। তারপরে কি হলো? ওদের 18টা এমপি থেকে 12টা এমপিতে নেমে গেল। এই হলো বিজেপির অবস্থা। আসলে বিজেপি 8 দফায় নির্বাচন করেছে, 21-এ 2 লক্ষ আধা সামরিক বাহিনীকে নামিয়েছিল। প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঘাঁটি গেড়ে বসেছিলেন, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বসানো হয়েছিল, আনা হয়েছিল, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা এসেছিলেন। এত কিছু কনস্পিরেসি করার পর, এত কিছু করার পর যখন ওদের ভরাডুবি হয়ে যায়, তখন মুখ লুকানোর জায়গা থাকে না। এবছরও আপনারা দেখে নিন, এত কিছু তো করছে। এসআইআর এর নাম করে 28 জন মানুষের মৃত্যু হয়েছে। আমরা এসআইআর স্থগিতের জন্য বলেছি, এসআইআর করছে, কিন্তু আপনি দেখে নেবেন নির্বাচনে এবারেও কিরমভাবে ভরাডুবি ও শোচনীয়ভাবে বিজেপি হারে। বারবার বলি না যে বুথভিত্তিক সংগঠন বলতে যেটা বোঝায়, বুথে বুথে কর্মী বলতে যেটা বোঝায়, বিজেপির টেলিভিশনে চেঁচানোর জন্য কিছু লোক পাবেন, খুঁজে আসবে। তথাগত রায় বলেছিল না, কামিনী কাঞ্চনের দল
এরা ওই কামিনী কাঞ্চনের দল। এরা অন্য লোককে বলে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ে যায়, যারা নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়াদের বন্ধু, যাদের আমলে দেশের সম্পদের মালিক হলো 141টা মোদীর ঘনিষ্ঠ পরিবার, সেই নরেন্দ্র মোদীর যারা ঘনিষ্ঠ তারা দেশের 50% সম্পদের মালিক। তাদের মুখে যখন সাধারণ মানুষের কথা আসে না, তখন ঘোড়াও আসবে ওদের কথা শুনে। তাই জন্য আমি বলে দিচ্ছি, নির্বাচন যতবার হবে ততবার বিজেপি হারবে, আর বিজেপি হেরে আবার পরাজিত আর্তনাদ করবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথাটা। দেখুন, এর কথা আর কি উত্তর দেব? এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে অলরেডি। এতই নাকি সংগঠনের হাল সম্পর্কে পুরুলিয়ার বলরামপুরের সভা, মুখ্যমন্ত্রী বলছে সব মায়েদের বলছি, যত বকাটে ছেলে আছে সব আমায় দিয়ে দিন, আমি এই বকাটে ছেলেদের দিয়ে দল করব। আবার ডায়মন্ড হারবারের নির্বাচনী সভা, মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকটা বুথে যত ঝগড়াটে মহিলা আছে সব ঝগড়াটে মহিলাদের দিয়ে আমি বুথে বসাবো। মানে ভাবতে পারছেন তৃণমূল এমন একটা দল, আজকে এই যে রাজ্যে এত এসএসসি দুর্নীতি, টেট দুর্নীতি সমস্ত কিছু চলছে, আমি পরিষ্কার বলছি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত প্রি প্ল্যান করে রাজ্যের ছেলে মেয়েদের পরিষ্কারভাবে এই সরকারটা শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে দিতে চাইছে। তার কারণ এরা যত বেশি জানে তত কম মানে। আর এরা যদি পড়াশুনো করে শিক্ষিত হয়, চাকরি চাইবে, বকাটে হবে না। বকাটে না হলে মুখ্যমন্ত্রী পার্টি অফিস খুলতে পারবে না, তৃণমূলের বংশে বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে রাজ্যে অশিক্ষাকে একমাত্র হাতিয়ার করে ইচ্ছে করে সমস্ত এবারেও যে এসএসসি হলো তার মধ্যেও পর্যন্ত ইচ্ছে করে কাজগুলো করছে যাতে এই নিয়োগটা না হয়। নিয়োগ বাতিল করো, জাতির মেরুদণ্ড শিক্ষাকে ভেঙে দাও, বকাটে ছেলে তৈরি করো। এই মুখ্যমন্ত্রী বকাটে ছেলে তৈরি করছে আর দলের ক্যাডার বাড়াচ্ছে। কিন্তু আমাদের বাংলায় এই জিনিস আর চলবে না, সাধারণ মানুষ বুঝতে পারছে। যোগ্য দিচ্ছে না, না দিয়ে তিনি ভাতা দিচ্ছেন, তিনি দুর্গাপুজোর সময় টাকা বাড়িয়ে দিচ্ছেন, ক্লাবে টাকা বিলোচ্ছেন। এটা কোনো সুস্থ সরকার চলার লক্ষণ নয়। সাধারণ মানুষ পরিষ্কারভাবে আমরা সরকার চাইছি, আমরা সুস্থ। মুখ্যমন্ত্রীর মুখের ভাষা শুনেছেন, যে ভাষায় উনি কথা বলেন, যা বৈশ্বনাথদা বললো, এত নাকি সংগঠন, যার এত সংগঠন থাকবে তার বকাটে ছেলে তৈরি করতে হয়, একটা সুস্থ ভদ্র মানুষ তৈরি করুন না। এরা ভোটে জেতার কথা বলে ওই চড়াম ঢাক, গুড় বাতাসা এসব বলে ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট করতে হয়, স্বর্গীয় দ্বিজেন বাবুর এসে ভোট দিতে হয়। এসআইআর হচ্ছে, এসব বন্ধ হবে, আর হবে না। শুধু তাই নয়, আজকে আমাদের এই নির্বাচন, কিন্তু যে নির্বাচনের কথা, যদিও এটা আজকে শোটা নির্বাচন ভিত্তিক নয়, তাও উনি কথা তুললেন, আমি তাই বলছি। রাজ্যের সাধারণ মানুষ এই নির্বাচনটা তার আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ব্যবস্থাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে সুরক্ষিত করার জন্য একমাত্র বিকল্প বিজেপির সাথেই আছে। সময় প্রায় শেষ হয়ে এসছে। আমি আমার বীরভূমে ফিরে আসি। বৈশ্বনাথদা, কালকে শো করছিলাম, কালকে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একেবারে পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ। তিনি বললেন পুলিশ কার দালাল, পুলিশ কাজ করে না। আজকে সৌমিক অনুব্রত মণ্ডলের হুমকির বিষয়টা তুলল। ফলে কোথাও গিয়ে সেই সময় গতকালও বিজেপি পার্থবাবু এবং শোভনদেব বাবুর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা সামনে আনলো, আজকেও কাজল অনুব্রতর গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসছিলাম। দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় অভিযোগ সামনে আসলে তো খুব মুশকিল। আমি তো আপনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বগুলো ডেট ওয়াইজ বললাম। গতবারের বিধানসভা নির্বাচনে আপনার আর্কাইভ তো খুব স্ট্রং, বার করে দেখান না। ওদের খিদিরপুরে যে পার্টি অফিস ছিল সে তালা বন্ধ কারা করে দিয়েছিল? বিজেপির লোকেরা এসেই বন্ধ করে দিয়েছিল। আসলে একটা পার্টি শিক্ষা নিয়ে কথা বলছে, তার মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী সে রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশের দালাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি পার্টি। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মনকে বলছে ইংরেজদের খুশি করার জন্য নাকি এই গানটা রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। আমার সোনার বাংলা সেখানে বলছে এটা নাকি দেশদ্রোহিতার জন্য তাকে কেস দেওয়া হবে। তো এই তো বিজেপি পার্টি, বাংলা এবং বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী একটা রাজনৈতিক দল। তাদের কাছ থেকে আর কি আশা করতে পারে বাংলার মানুষ? তাদেরকে বারবার আমরা নিক্ষেপ করেছি, নিক্ষেপ করব।
আর আপনাকে বলে দিচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের সম্বন্ধে অনুপম হাজরা বলেছিলেন এসিতে বসা তোতা পাখি। ওদের নিজেদের পার্টির সম্পর্কে বলেন, আমাদের মধ্যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, এরা যে সিদ্ধান্ত নেবেন আমরা সবাই সেই সিদ্ধান্তকে মানবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস বাংলা বলতে বোঝে দক্ষিণ কলকাতা আর আশেপাশের কিছু অংশ। যখন এই বাংলাটা পুরুলিয়ায় যায়, হাতে গ্লাভস পরে সাধারণ মানুষের সাথে মুখ্যমন্ত্রী হাত মেলায়, যখন নাচ করতে হয় তখন হাতে গ্লাভস পরে তাদের মাথায় হাত দিতে হয়। এর থেকে লজ্জা বাংলা সম্পর্কে, রাজবংশী সম্পর্কে, মতুয়া সম্পর্কে, গোটা বাংলা সম্পর্কে উনার অনুভব অনেক কম। এবং বাংলা শুধুমাত্র শহরাঞ্চল বাংলা নয়, এবং বাংলাকে গীতাঞ্জলির থেকে কথাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর মাথায় নেই, রবীন্দ্রনাথ ঠাকুর পায়ের তলায়, তার উপরে 4 তলা বিল্ডিং সমান মমতা ব্যানার্জির ছবি। এসবের পরে তৃণমূলের বাংলা সম্পর্কে আর কথা না বললেই ভালো, যত কম বলা যায় তত একেবারে সেই। অনেক ধন্যবাদ শ্রমিক, অনেক ধন্যবাদ বৈষ্ণব। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।